নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আমার শ্রোতাদের মধ্যে যাদের পড়াশোনা শেষ, এখন কেরিয়ার আর সংসারে ডুবেছেন, তাদের কাছে একটা প্রশ্ন আছে। স্কুল বা কলেজের বন্ধুদের সঙ্গে এখনো যোগাযোগ আছে? না, স্ট্যাটাস দেখে একটা রিপ্লাই বা বিজয়ের উইশের যোগাযোগ না, নিয়মিত যোগাযোগ। দেখা সাক্ষাৎ হয়, বা না হলেও নিয়মিত কথাটা হয়। পুরনো দিনের সাথীরা নতুন দিনেও পাশে আছেন, নাকি সময় বদলেছে মানুষও? কেউ বলেন স্কুল বা কলেজের পর নাকি আর বন্ধু হয় না, হয় খালি অ্যাকোয়েন্টেন্স। আবার কেউ বলেন ওই যে সর্বক্ষণ একসঙ্গে থাকার যে অভ্যাসটা ছিল, ওটা একবার কেটে গেলে নাকি বন্ধুত্বেরও তাল কেটে যায়। কোনটা সত্যি? এখন আপনার যে সবচেয়ে কাছের বন্ধু, তাকে কোথায় পেয়েছিলেন? আপনাদের গল্প লিখতে পারেন কমেন্ট বক্সে। আসুন, তার আগে আমিও দুই বন্ধুর গল্প শোনাই। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, জলধর সেনের লেখা গল্প ভীষণ প্রায়শ্চিত্ত। আমি যখন আমাদের গ্রামের স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি, তখন সতীশ আমাদের শ্রেণীতে প্রবিষ্ট হয়। তাহার বাড়ি ছিল পাবনা জেলায়। সেখান হইতে মাইনর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সে আমাদের গ্রামে তাহার মামার বাড়িতে থাকিয়া পড়া আরম্ভ করে। সতীশের মামা হরিপদ ভট্টাচার্য মহাশয় হুগলির কালেক্টরিতে কাজ করিতেন। তিনি স্ত্রী ও পুত্রকন্যা লইয়া হুগলিতেই থাকিতেন। তাহার বাড়িতে তাহার বৃদ্ধা মাতা, নিঃসন্তান বিধবা ভগিনী ও একটি চাকর থাকিত। সতীশের মাসিমা ও দিদিমা তাহাকে যথেষ্ট আদর যত্ন করিতেন। সতীশ খুব চালাক চতুর ছিল, কিন্তু পড়াশোনায় না, তাহার তেমন মন ছিল না। সে খেলাধুলা, আমোদ আহ্লাদি ভালোবাসিত। বাড়িতে কোনো পুরুষ অভিভাবক ছিল না, সুতরাং সতীশ বেশ অনেকটাই স্বাধীনতা লাভ করিয়াছিল। দিদিমা ও মাসিমা তাহাকে পড়াশোনার জন্য তেমন তাড়নাও করিতেন না। আমাদের শ্রেণীতে যে কয়েকজন ছাত্র ছিল, তাহার মধ্যে সতীশের সহিতই আমার বিশেষ ভালোবাসা জন্মিয়াছিল। সে পড়াশোনায় অমনোযোগ করিত, দিনরাত শুধু আমোদ আহ্লাদ করিয়াই বেড়াইত। সকলে তাহাকে ভালো ছেলে বলিয়া প্রশংসাও করিত না। তবুও আমি তাহাকে ভালোবাসিতাম। মধ্যে মধ্যে পড়ার জন্য তাহাকে তাড়নাও করিতাম, দুই চারিটি সদুপদেশও দিতাম। সে অন্যের কথায় মোটেই কর্ণপাত করিত না, কিন্তু আমি যখন বিষণ্ণ মুখে বা গম্ভীরভাবে তাহাকে কোনো কথা বলিতাম, তখন সে আমার কথা নীরবে শুনিত। আমি যেমন তাহাকে ভালোবাসিতাম, সেও আমাকে তেমনই ভালোবাসিত। কিন্তু তাহার প্রকৃতি অন্যরূপ ছিল। লেখাপড়া শিখিয়া বিদ্বান হইবে, 10 জনের একজন হইবে, এই ইচ্ছাই তাহার কোনোদিন ছিল না। সে কোনো রকমে দিন কাটাইতে পারিলেই নিশ্চিন্ত হইত। আমার অভিভাবকগণ এবং স্কুলের মাস্টার মহাশয়েরা অনেক সময়ই আমাকে সতীশের সঙ্গে মিশিতে নিষেধ করিতেন। তাহার সঙ্গে থাকিয়া যে আমার পড়াশোনার ক্ষতি হইত, অনেকটা সময় যে তাহার সহিত গল্পেই কাটিয়া যাইত, তাহা আমি নিজেও বুঝিতাম। কিন্তু সতীশের না কেমন একটা আকর্ষণী শক্তি ছিল, যে আমি অনেক চেষ্টা, অনেক প্রতিজ্ঞা করিয়াও তাহার সঙ্গ ত্যাগ করিতে পারিতাম না। একটু অবকাশ পাইলেই আবার ছুটিয়া যাইতাম। সেও সময়ে অসময়ে আমাদের বাড়িতে আসিত এবং 2-3 ঘন্টা নানা গল্প করিয়া আমার পড়ায় ব্যাঘাত জন্মাইত। আমাদের দুইজনের প্রকৃতি সম্পূর্ণ বিভিন্ন ছিল, তবুও কি জানি কেন আমরা পরস্পরের প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছিলাম। এইভাবে আমরা 2 বছর কাটাইয়াছিলাম। 2 বছর পরে যেবার আমরা দুইজনেই প্রথম শ্রেণীতে উন্নীত হইলাম, সেইবার সতীশের মামা তাহাকে হুগলিতে লইয়া গেল। সতীশ ইহাতে প্রথমে আপত্তি করিয়াছিল, কিন্তু আমাদের গ্রামে থাকিলে সে কিছুতেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিবে না বুঝিয়া তার মামা তাহাকে হুগলিতে লইয়া গেলেন। 1 বৎসরের জন্য আমাদের ছাড়াছাড়ি হইল। সেই বৎসরের শেষে আমি আমাদের গ্রামের স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষা দিলাম। সতীশও হুগলি ব্রাঞ্চ স্কুল থেকে পরীক্ষা দিল। যথাসময়ে পরীক্ষার ফল বাহির হইল।
গেজেটে দেখিলাম সতীশ প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছে। আমিও পরীক্ষায় কৃতকার্য হইয়াছিলাম। এই সময়ে সতীশ একদিন আমাদের গ্রামে আসিল। অনেকদিন পর তাহাকে দেখিয়া আমার বড়ই আনন্দ হইল। সতীশ বলিল সে যদি বৃত্তি পায় তাহা হইলে সে কলিকাতায় পড়িবে, বৃত্তি না পাইলে তাহাকে অগত্যা মামার নিকটে থাকিয়াই হুগলি কলেজে পড়িতে হইবে। আমিও কলিকাতাতেই পড়া স্থির করিয়াছিলাম। ৩-৪ দিন মামার বাড়িতে থাকিয়া সতীশ বাড়ি চলিয়া গেল। সতীশ পরীক্ষায় বৃত্তি লাভ করিল। সে আমাকে পত্র লিখিল যে সে কলিকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ কলেজে পড়া স্থির করিয়াছে। আমিও তাহাকে জানাইলাম যে আমিও জেনারেল অ্যাসেম্বলিজ কলেজেই পড়িব, কিন্তু তাহার দ্বিতীয় প্রস্তাবে আমি সম্মত হইতে পারিলাম না। সে আমাকে তাহার সহিত এক ছাত্রাবাসে থাকিবার প্রস্তাব দিয়াছিল। আমাদের অবস্থা ভালো নহে। আমি 10 টাকা বৃত্তি পাইয়াছিলাম, তাই আমি কলেজে পড়িবার সাহস করিয়াছিলাম। কিন্তু 10 টাকায় তো কলিকাতার খরচ চলে না। বাড়ি হইতে প্রতি মাসে খরচের টাকাও পাওয়া অসম্ভব। সুতরাং আমাকে কলিকাতায় কোনো এক আত্মীয়ের আশ্রয় গ্রহণ করা ব্যতীত উপায় ছিল না। আমার এই ব্যবস্থার কথা শুনিয়া সতীশ দুঃখিত হইল, কিন্তু সেও তো বড় মানুষের ছেলে নহে যে আমার কলিকাতার খরচ সে চালাইতে পারে। কলিকাতায় যাইয়া আমি কুমোরটুলিতে এক আত্মীয়ের বাসায় থাকিয়া জেনারেল অ্যাসেম্বলিজ কলেজে পড়া আরম্ভ করিলাম। সতীশ গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি মেসে রহিল। 1 বছর পরে আবার 2 বন্ধুতে মিলিত হইলাম। কলেজে আমরা একসঙ্গে বসি, কলেজ হইতে একসঙ্গে বাহির হই, প্রায় সর্বদাই সতীশের মেসে যাই। সে আমাকে বিশেষ যত্ন করে, অনেক বিষয়ে সাহায্যও করিতে লাগিল। বড় সুখে বড় আনন্দে আমাদের দিন কাটিতে লাগিল। 4-5 মাস পরে একদিন সতীশ আমাকে বলিল যে সে বাসা পরিবর্তন করিবে। তাহার পিতার ইচ্ছা যে সে শ্যামবাজারে তাহার পিতার এক বন্ধুর বাড়িতে থাকে। তাহার নিকট শুনিলাম যে তাহার পিতৃবন্ধু মারা গিয়াছেন, তাহাদের পরিবারের বিশেষ কষ্ট হইতেছে। এখন সতীশ যদি সেখানে থাকে, তাহার পিতা তাহাকে উপলক্ষ করিয়া সেই দরিদ্র পরিবারকে সাহায্য করিতে পারেন। এমন কে আছে যে প্রস্তাব অস্বীকার করিতে পারে? আমি সতীশকে সেই বাড়িতে যাইতেই পরামর্শ দিলাম। সতীশও সম্মতি জ্ঞাপন করিয়া তাহার পিতাকে পত্র লিখিল এবং 1 সপ্তাহ পরেই শ্যামবাজারে সেই বিপন্ন ব্রাহ্মণ গৃহে গমন করিল। সতীশ যখন গুরুপ্রসাদ চৌধুরীর লেনে থাকিত, তখন প্রায়ই কলেজের ছুটির পর আমি তাহাদের ছাত্রাবাসে যাইতাম। কিন্তু শ্যামবাজার অনেক দূর, আমার পথেও নহে। সুতরাং আমি সতীশের এই নূতন বাসায় খুবই কম যাইতাম। যাহার বাড়িতে সতীশ বাস করিত, তিনি একটি নাবালক পুত্র, বিধবা পত্নী, একটি যুবতী বিধবা কন্যা রাখিয়া পরলোকগত হইয়াছিলেন। বাড়িটি তাহার নিজের। আমি যখন ওই বাড়িতে সতীশের নিকট যাইতাম, তখন বাড়ির নিম্নতলের কয়েকটি ঘর ভাড়া দেওয়া হইয়াছিল। ওপরে যে 4-5টি ঘর ছিল, তাহাতেই বাড়ির সকলে বাস করিতেন। সতীশের নিকট শুনিয়াছিলাম যে গৃহস্বামী এই বাড়িটি ব্যতীত নগদ টাকা বা কোনো বিষয় সম্পত্তি রাখিয়া যান নাই। বাড়ির কিয়দংশ ভাড়া দিয়া যাহা পাওয়া যাইত এবং সতীশ মাসে মাসে যাহা দিত, তাহার দ্বারাই কোনো রকমে তাহাদের সংসার চলিয়া যাইত। সতীশের নানা অসুবিধা হইত, কিন্তু সে তাহা গ্রাহ্যই করিত না। একটি বিপন্ন ব্রাহ্মণ পরিবারকে যে সে সাহায্য করিতে পারিতেছে, ইহাই মনে করিয়া সে হৃষ্ট চিত্তে সমস্ত অসুবিধে সহ্য করিত। অন্তত সতীশের কথাবার্তায় ইহাই বুঝিতে পারিয়াছিলাম। এইভাবেই মাস 2-3 কাটিয়া গেল। ইহারই মধ্যে আমি বেশ বুঝিতে পারিলাম যে সতীশ পড়াশোনায় তেমন মনোযোগ দিতেছে না। সর্বদাই সে যেন কি একটা ভাবে। তাহাকে আমি অনেক সময় অন্যমনস্ক দেখি। কারণ জিজ্ঞাসা করিলে সে বলে যে তাহার শরীর তেমন ভালো নাই। কোন প্রকার ঔষধ খাইতে বলিলেও সে তাহা গ্রাহ্য করে না। ক্রমে সে কলেজ কামাই করিতে আরম্ভ করিল। 2-3 দিন কলেজে আসে,
তাহার পরই হয়তোবা 2-3 দিন অনুপস্থিত। কারণ জিজ্ঞাসা করিলে সেই একই উত্তর, শরীর ভালো নাই, একটু জ্বর জ্বর। অথচ তাহার জন্য কোনো ব্যবস্থাও সে করে না। মার্চ মাসের মাঝামাঝি সময়ে 5-6 দিনের জন্য সে কলেজে আসিল না। 2-3 দিন যখন তাহাকে কলেজে দেখিলাম না, তখন তাহার সংবাদ লওয়া কর্তব্য মনে করিলাম। কিন্তু নানা কাজের জন্য আরও 2-3 দিন তাহার বাসায় যাওয়া হইল না। 1 সপ্তাহের মধ্যে যখন সে একদিনও কলেজে আসিল না, তখন সেই রবিবার অপরাহ্নকালে আমি তার বাসায় গেলাম। বাড়ির বাহিরের দ্বার বন্ধ ছিল। আমি দ্বারে কড়া নাড়িতেই গৃহস্বামীর নাবালক পুত্রটি দ্বার খুলিয়া দিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, সুরেশ, সতীশ বাসায় আছে? আমাকে দেখিয়া এবং আমার কথা শুনিয়া সে ছেলে মানুষ কি জানি কেন বেশ একটু থতমত খাইয়া গেল। তারপর একটু চুপ করিয়া থাকিয়া বলিল, না, তিনি চলে গেছেন। আমি বলিলাম, চলে গেছেন? তা কোথায় গেছেন? বাড়ি? তোমাদের কিছু বলে যান নাই? সুরেশ কি একটা উত্তর দিতে চাইতেছিল, এমন সময় তাহাদের বাড়ির ঝি আসিয়া বলিল, কি জানি বাবু, সে কোথায় গেছে? তোমাদেরই তো বন্ধু, তোমরা খুঁজে দেখো গে। আয় কোকা, ভিতরে আয়। এই বলিয়া সুরেশকে ভিতরে টানিয়া লইয়া ঝি অতি দ্রুত দ্বার বন্ধ করিয়া দিল। আমি ভাবিলাম, এই কি ব্যাপার, আরো কতদিন তো এ বাড়িতে আসিয়াছি, আমি ইহাদের নিতান্ত অপরিচিতও নহি। পূর্বে যখন আসিয়াছি তখনই বাড়ির সকলে বিশেষ আদর যত্ন করিয়াছেন, আর আজ এটা কিরকম? এরকম অপমান তো কখনো ভোগ করি নাই। সতীশ যদি না বলিয়া কহিয়াই কোথাও চলিয়া যাইয়া থাকে, তাহা হইলে সেজন্য আমার সহিত এ প্রকার রূঢ় ব্যবহার, না, তার তো কোনো কারণ নাই। আমি কিছুই বুঝিতে পারিলাম না। হতভম্ব হইয়া দ্বারের বাহিরেই একটু দাঁড়াইয়া থাকিলাম। একবার মনে হইল আর একবার ডাকিয়া জিজ্ঞাসা করি, কিন্তু তাহাদের ব্যবহারের কথা স্মরণ করিয়া আর কাহাকেও পুনরায় ডাকিতে আমার ইচ্ছা হইল না। গ্রাম হইলে না হয় পাড়া প্রতিবেশীদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিতাম, কিন্তু এটা তো কলিকাতা শহর, এক বাড়িতে 2 গৃহস্থ থাকিলেও কেহ কাহারও সংবাদ রাখে না। না, এখানে পাশের বাড়িতে অনুসন্ধান করিয়া কোনো লাভ নাই। তখন আর কি করিব? সেই বাড়ির সম্মুখ হইতে রাস্তায় গেলাম। একবার বাড়িটির দিকে চাহিয়া দেখিলাম, কিন্তু দ্বিতলের জানালায় কাহাকেও দেখিতে পাইলাম না। সতীশ কোথায় গেল? তাহার হইল কি? তাহার কোনো দুর্ঘটনা হয় নাই তো? এই সকল চিন্তা করিতে করিতে বাসায় ফিরিয়া আসিলাম। তাহার পর সতীশের সংবাদ জানিবার জন্য বাড়িতে পত্র লিখিলাম। সেই পত্রের উত্তরে জানিলাম যে সতীশের মা বা তাহার মাসিমা তাহার কোনো সংবাদই রাখে না। তাহার পরেই গ্রীষ্মের ছুটিতে যখন বাড়িতে গেলাম, তখন শুনিলাম সতীশ নিরুদ্দেশ, সে বাড়িতে যায় নাই। এই 2 মাস তাহার পিতা অনেক স্থানে অনুসন্ধান করিয়াছেন, কিন্তু কোথাও তাহার উদ্দেশ পান নাই। কেন যে এমনভাবে সে নিরুদ্দেশ হইল, তাহার কারণও কেহ জানে না। সতীশ যে এমন করিয়া পড়াশোনা ত্যাগ করিয়া নিরুদ্দেশ হইবে, এ আমিও কোনোদিনও ভাবি নাই। প্রথম প্রথম মধ্যে মধ্যে তাহার কথা মনে হইত, তাহার পর তাহার কথা ভুলিয়াই গেলাম। সতীশ নামের যে আমার একজন পরম বন্ধু ছিল, সে কথা কালে ভদ্রে কখনো হয়তো মনে হইত। তাহার পর 10 বৎসর অতীত হইয়া গেল। এই 10 বৎসরের মধ্যে আমি সতীশের কথা একেবারেই ভুলিয়া গেলাম। আমার জীবনের ওপর দিয়া কত বিপদ, কত কষ্ট গেল। হৃদয়ের গভীর বেদনার জ্বালায় অস্থির হইয়া আমি দেশ ত্যাগ করিলাম। নানা স্থান ঘুরিয়া অবশেষে সুদূর পশ্চিম প্রদেশে হিমালয়ের বক্ষে দেরাদুনে আশ্রয় গ্রহণ করিলাম। সে সকল কথা আর বলিয়া কি হইবে? সে কথা বলিবার জন্য এ প্রস্তাবের অবতারণা করি নাই। যাহা বলিতে বসিয়াছি, যে শোকাবহ কাহিনী বর্ণনা করিতে চাহিতেছি, সেই কথাই বরঞ্চ বলি। আমি দেরাদুনে যে বাড়িতে থাকিতাম, তাহা 3 তল ছিল। সর্বনিম্নতলে গৃহস্বামী তাহার গরু মহিষাদি রাখিতেন,
দ্বিতীয় তলে যে কয়েকটি ঘর ছিল তাহাতেই আমরা বাস করিতাম। তৃতীয় তলে কেবল একটি ঘর ছিল, সেখানে কেহ বাস করিত না। সেটিকে আমরা উপাসনা গৃহ করিয়াছিলাম। সেখানে 2-3খানা ব্যাঘ্র ও মৃগচর্ম বিস্তৃত থাকিত। সে ঘরের অন্যান্য আসবাবের মধ্যে একটি মৃন্ময় আধারে একটি তৈলের প্রদীপ, একটি ধূপদান ও কিঞ্চিৎ ধূপ থাকিত। তদ্ব্যতীত আর কোনো দ্রব্যই সেই ঘরে থাকিত না। কেহ এই বর্ণনা শুনিয়া মনে করিবেন না যে আমি প্রতিদিন এই ঘরে বসিয়া উপাসনা করিতাম। আমার সঙ্গী মাস্টারজি থিওজফিস্ট ছিলেন। তিনি প্রাতঃকালে ও সন্ধ্যার পর এই ঘরে বসিতেন। আমি সেই ঘরে অত্যন্ত কমই যাইতাম। ভগবানের নাম করিবার মতো কি তখন আমার অবস্থা ছিল? আমি কি তখন মনস্থির করিয়া বসিতে পারিতাম? মাস্টারজির বিশেষ আগ্রহে একাধ দিন সন্ধ্যার পর তাহার উপাসনা জপতপ শেষ হইলে আমি সেই ঘরে যাইতাম এবং তাহার সম্মুখে বসিয়া যাহা মনে আসিত তাহাই গান করিতাম। আমাদের এই বাসাটা সাধু সন্ন্যাসীদের একটি আড্ডা ছিল। দেরাদুনে সাধু সন্ন্যাসী আসিলে অনেকেই কৃপা করিয়া আমাদের এই প্রবাস গৃহে পদধূলি প্রদান করিতেন এবং কেহ কেহ বা আতিথ্য গ্রহণ করিতেন। সাধু সন্ন্যাসী আসিলে তাহাদিগকে আমরা আমাদের এই ত্রিতলস্থ গৃহে স্থান দিতাম। পরলোকগত পূজনীয় কালীকৃষ্ণ ঠাকুর মহাশয় তখন অনেক সময় দেরাদুনেই থাকিতেন। তিনি আমাদের এই গৃহ দেখিয়া একদিন বলিয়াছিলেন, ওহে, তোমাদের এই বাড়িখানি বেশ। ইহার নিচের তলায় পশ্চালয়, দ্বিতীয় তলে লোকালয় আর তৃতীয় তলে দেবালয়। এই বাড়িতে আমরা 2টি জীব বাস করিতাম, আমাদের মাস্টারজি আর আমি। আমিও তখন একজন মাস্টারজি। যখন দেরাদুনে থাকিতাম তখন আমাদের মাস্টারজি স্কুলে আমিও মাস্টারজিগিরি করিতাম। সময় তো কাটানো চাই নাকি? এই সময় এক রবিবার প্রাতঃকালে আমি এ পাড়া সে পাড়া, এ বাড়ি সে বাড়ি টোটো করিয়া বেলা প্রায় 11টার সময় বাসায় ফিরিয়া কাপড় চোপড় ছাড়িতেছি। এমন সময় মাস্টারজি বলিলেন, আজ আমাদের বাড়িতে একজন বাঙালি সাধু আসিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, বাঙালি সাধু? কই, কোথায়? মাস্টারজি বলিলেন, সাধুকে আপনার মুক্তি মণ্ডপে বসে চায়ের শ্রাদ্ধ করবেন নাকি পরনিন্দার আসর জমাইবেন? সাধু সাধুস্থানেই আছেন। আমি বুঝিতে পারিলাম সাধু আমাদের দেবালয়ে আশ্রয় লাভ করিয়াছেন। আমি বস্ত্রাদি পরিবর্তন করিয়া সাধু দর্শনের জন্য আমাদের ত্রিতলস্থিত দেবালয়ে গমন করিলাম। সেখানে যাইয়া দেখি সন্ন্যাসী মহাশয়ের আপাদমস্তক কম্বল ঢাকা। তিনি নিদ্রা দেবীর আরাধনা করিতেছেন। এই অবস্থায় তাকে জাগাইয়া আলাপ করা কিছুতেই কর্তব্য নহে মনে করিয়া নিচে আমাদের লোকালয়ে ফিরিয়া আসিলাম। আমাকে তখনই নামিয়া আসিতে দেখিয়া মাস্টারজি জিজ্ঞাসা করিলেন, যাইতে যাইতেই চলে এলেন যে? সাধুকে মনে ধরল না নাকি? আমি বলিলাম, আপনার সাধু যে ঘোর নিদ্রার মগ্ন, আলাপ করিবার উপায় দেখলাম না। মাস্টারজি বলিলেন, আপনিও যেমন, এই অসময়ে বুঝি কেউ ঘুমোয়? সাধু হয়তো ধ্যানে নিবিষ্ট আছেন। আমি বলিলাম, কি জানি মশাই, আগাগোড়া কম্বল ঢাকা দিয়া 14 পোয়া হইয়া ধ্যান করিতে তো বড় একটা দেখি নাই। মাস্টারজি বলিলেন, একটু সাড়া দিলেই তো পারতেন। আমি বলিলাম, তার দরকার বোধ করি না। সাধু সন্ন্যাসী দেখতে দেখতে এলিয়ে গেছি মশাই। যাক, ক্ষুধা চালা ধরিলে সাধুর আপনা হইতেই ধ্যানভঙ্গ হইবে, তখনই আলাপ করা যাইবেখন। তাহার পর আমি স্নানাদি শেষ করিলাম। একাধারে ভৃত্য ও পাচক দেবানন্দ সংবাদ দিল যে খানা প্রস্তুত। মাস্টারজি তখন দেবানন্দকে সাধুকে ডাকিয়ে আনিবার জন্য আদেশ করিলেন। আমরা তাহার আগমনের অপেক্ষায় রহিলাম। একটু পরেই সাধু নিচে নামিয়া আসিলেন। সাধুর বয়স কত হবে? 29-30 বৎসর হইবে। গৌরবর্ণ পুরুষ, তবে শীততাপে তাহার চেহারা মলিন হইয়া গিয়াছে। মাথায় দীর্ঘ কেশ, 2-4টি জটাও বাঁধিয়াছে, তারই আছে। সাধু আমাদের ঘরের মধ্যে আসিয়া আমাকে দেখিয়াই স্তম্ভিতভাবে দণ্ডায়মান হইলেন। তাহার গতিশক্তি লোপ হইল। তাহার বদনমণ্ডলে মহাবিস্ময়ের ভাব প্রকটিত হইল। আমি তাহার এই ভাব পরিবর্তন লক্ষ্য করিলাম, কিন্তু কেন তাহার এ প্রকার ভাব পরিবর্তন হইল
না, তাহা মোটেই বুঝিতে পারিলাম না। সাধু ক্ষণকাল আমার মুখের দিকে চাহিয়া বলিলেন, তুমি তুমি এখানে? আশ্চর্য ব্যাপার। আমি সাধুকে চিনিতেই পারি নাই। তাহার এই কথা শুনিয়া আর একবার তাহার মুখের দিকে চাহিলাম, কিন্তু কোথায় কখন ইহাকে দেখিয়াছি তাহা মোটেই আমি স্মরণ করিতে পারিলাম না। সাধু বুঝিতে পারিলেন যে আমি তাহাকে চিনিতে পারি নাই। তিনি তখন অগ্রসর হইয়া আমার হাত চাপিয়া ধরিলেন। তাহার পর অতি কাতর স্বরে বলিলেন, ভাই জলধর, এই 10 বৎসরের মধ্যেই আমাকে ভুলিয়া গিয়াছ। আমাকে তুমি চিনিতে পারিতেছ না। আমি আমি সতীশ গো। সতীশ? সতীশ? যে সতীশকে আজ 10 বৎসর হলো হারাইয়াছি, যে সতীশকে 10 বৎসর পূর্বে কত খুঁজিয়াছি, যে সতীশের জন্য তখন মধ্যে মধ্যে প্রাণ কেমন করিয়া উঠিত, সেই সতীশ, সেই সতীশ এত কাল পর, এই দীর্ঘ 10 বৎসর পরে কিনা অকস্মাৎ আমারই হিমালয়ে ক্রোড়স্থিত প্রবাস ভবনে আপনি আসিয়া উপস্থিত হইয়াছে। আমি তখন সতীশকে দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করিলাম। আনন্দে আমি এতই অধীর হইয়া পড়িয়াছিলাম যে সে সময় একটি কথাও আমার মুখ দিয়া বাহির হইল না। কোথায় সেই সুদূর বাংলাদেশের ক্ষুদ্রাদপি ক্ষুদ্র গ্রামের অধিবাসী আমি আর সতীশ, আর কোথায় হিমালয় ক্রোড়স্থ দেরাদুন। কবে সেই 1879 খ্রিস্টাব্দ, আর আজ 1890 খ্রিস্টাব্দ। এতদিন পরে সতীশের সহিত সাক্ষাৎ। আমাকে কোনো কথা বলিতে না দেখিয়া সতীশ বলিল, আশ্চর্য ব্যাপার, এই পাহাড়ের মধ্যে তুমি! তোমাকে যে এখানে দেখিব এ কথা আমি স্বপ্নেও ভাবিতে পারি নাই। তুমি তো ভাই আমাকে চিনিতেও পারো নাই, কিন্তু আমি তোমাকে দেখিবা মাত্রই চিনিয়াছিলাম। এইবার আমি কথা কহিলাম, বলিলাম, সত্যই তোমার চেহারা ভয়ানক বদলে গিয়েছে। যারা 10 বছর আগে তোমায় দেখেছে তারা কেউই এখন তোমায় দেখলে চিনতে পারবে না। তুমি একেবারে আরেকজন হয়ে গিয়েছো যেন। সতীশ? হ্যাঁ, আমাদের সতীশ। মাস্টারজি দূরে দাঁড়াইয়া আমাদিগের এই অপ্রত্যাশিত মিলন দেখিতেছিলেন। তিনি এতক্ষণ কোনো কথাই বলেন নাই। এইবার তিনি বলিলেন, আপনারা দেখিতেছি পূর্ব পরিচিত বন্ধু। হঠাৎ দেখা হওয়া খুব আশ্চর্যের বিষয়। তা সেসব এখন থাক না হয়, চলুন আগে আহারটা করা যাক। পাখি যখন আপনা থেকে এসে ধরা দিয়েছে তখন সারা দিন রাত্রি কথা বলবার সময় পাওয়া যাবে। হ্যাঁ, মাস্টারজির আদেশক্রমে আমরা আহারে উপবিষ্ট হইলাম। আহার করিতে করিতেই আমি সতীশকে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা সতীশ, কথা নাই, বার্তা নাই, বলা নাই, কওয়া নাই, তুমি হঠাৎ এমনভাবে নিরুদ্দেশ হলে কেন? আর সন্ন্যাসী হইবা এমন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছ কেন? আমার এই প্রশ্ন শুনিয়া সতীশের মুখ বিবর্ণ হইয়া গেল। সে আমার কথার কি উত্তর দিবে ভাবিয়া পাইতেছিল না। তাহার ভাব দেখিয়া মাস্টারজি বলিলেন, খাওয়ার সময় তো খেতে হয়, আর বাজে কথা বলতে হয় না। খেদে নিরিবিলিতে বসে না হয় কথা বলবেন ক্ষণ। মাস্টারজির এই কথা শুনিয়া সতীশ যেন অব্যাহতি লাভ করিল, কিন্তু সে ভালো করিয়া তাহার আহার করিতে পারিল না। আমাকে দেখিয়া অবধেই সে যেন কেমন একটা হইয়া গিয়াছিল। আমি আর কোনো কথা বলিলাম না। আহার শেষ করিয়াই সতীশ উপরে আমাদের দেবালয়ে চলিয়া গেল। আমি একটু পরেই তাহার নিকট গেলাম। যাইয়া দেখি সতীশ শুইয়া পড়িয়াছে। এবার তো আর সে সাধু নহে যে নিদ্রা বা ধ্যানভঙ্গ করিতে সংকোচ বোধ করিব। এবার সে আমাদের সতীশ। আমি দেবালয়ের মধ্যে প্রবেশ করিয়া সতীশকে ডাকিলাম। সতীশ আমার ডাক শুনিয়াই উঠিয়া বসিল। আমি তাহার নিকট উপবেশন করিলাম। একটু চুপ করিয়া থাকিয়াই সতীশ বলিল, ভাই, তুমি আমাকে কোনো কথা জিজ্ঞেস করিতে পারিবে না। আমি তোমাকে কিছুই বলিতে পারিব না। ইহাতে যদি সম্মত হও তাহা হইলে তোমাদের এখানে 2 দিন থাকিতে পারি, নতুবা নতুবা আমি এখনই বাহির হইয়া পড়িব। আমি বলিলাম, সে কি কথা? তুমি এখনই কোথায় যাইবে? না না, তোমাকে আমি এত সহজে ছাড়িয়া দিতেছি না। এতকাল পর যখন তোমাকে পাইয়াছি তখন তোমাকে আমি এত সহজে ছাড়িব না। আচ্ছা, তোমার কথা জিজ্ঞেস করতে নিষেধ করিতেছ,
বেশ, কোনো কথা আমি জিজ্ঞাসা করিব না। তাহলে তো তোমার কোনো আপত্তি নেই নাকি? আমার কথা শুনবে তুমি? সতীশ কাতর বচনে বলিল, না 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 না, তোমার কথাও আমার শুনে কাজ নাই। আমার কথাও তোমার শুনে কোনো কাজ নেই। যেদিন গিয়েছে তা গিয়েছে। এই বলিয়াই সতীশ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। আমি বলিলাম, তুমি তো সন্ন্যাসী, আমিও একরকম তাই। তবে তোমার মতো ভেগ ধরতে পারি নাই, সে ইচ্ছেও নাই। যাক, সেসব কথা যাক, পূর্বের কথা জিজ্ঞেস করছি না। আজ তুমি কোথা থেকে এলে? সতীশ বলিল, হরিদ্বার থেকে বেরিয়ে মনে হলো একবার দেরাদুন হয়ে যমুনোত্রীর দিকে যাব। এখানে এসে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম, এর মধ্যেই তোমাদের বাসার ওই বাবুটির সঙ্গে দেখা হলো। তিনি আমাকে এখানে নিয়ে এলেন। এতদিন পরে তোমার সঙ্গে দেখা হবে বলেই বোধহয় আমি এখানে আসতে সম্মত হইয়াছিলাম। নইলে আমি গৃহস্থের বাড়িতে মোটেই যাই না। ভাই, আর একটা কথা আমি এখনই বলে রাখি, কেমন? সারাদিন আমি এখানে তোমার সঙ্গে থাকতে রাজি আছি, কিন্তু কিন্তু সন্ধে হলেই আমাকে ছেড়ে দিতে হবে। সন্ধে হলেই ছেড়ে দিতে হবে? কেন? না 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 না, তা আমি তোমাকে বলবো না। আমি রাত্রিতে লোকালয়ে বাস করি না। এই বলিয়া সতীশ যেন কেমন বিমর্ষ হইয়া গেল। তাহার মুখ মলিন হইয়া গেল, তাহার দৃষ্টি উৎভ্রান্ত হইল। আমি তাহার ভাবগতি কিছুই বুঝিতে পারিলাম না। আমি বলিলাম, আমাদের বাড়িতে থাকলে তোমার সাধন ভজনের ব্যাঘাত হবে মনে করে কি তুমি সন্ধ্যার সময় চলে যেতে চাচ্ছ? দেখো, আমাদের এ দেবালয় কিন্তু অতি নির্জন স্থান, এখানে কেহই থাকে না, কেহই তোমাকে বিরক্ত করতেও আসবে না। তুমি এখানে বসে নিশ্চিন্ত মনে সাধন ভজন যা ইচ্ছে তাই করতে পারো ভাই, এতে তোমার কোনো অসুবিধা হবে না কিন্তু। সতীশ পূর্বপদ কাতস্বরে কহিল, না না, সেসব কিছু নয়, সেসব কিছু নয়। কথা এই যে আমি রাত্রিকালে লোকালয়ে থাকি না। আমি বলিলাম, আচ্ছা বেশ, তো আমাদের এটা তো লোকালয় নয়, এটা তো দেবালয়, এখানে থাকতে তোমার আপত্তি কিসে? না 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 না, তোমাকে আমি ছাড়ছি নে, তুমি ওই বলে বেরিয়ে যাবে আর আসবে না। সতীশ বলিল, না ভাই, আজ সন্ধ্যের সময় যাব, কাল আবার সকালে আসবই। তোমার সঙ্গে কি আমি ছলনা করতে পারি বলো? একবার তো করেছিলে ভাই, আমাকে একটি কথাও না বলে তুমি চলে এসেছিলে। সতীশ আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, তাহার পর বলিল, না ভাই, আর তা হবে না। আচ্ছা ভাই, আমার না ঘুম পাচ্ছে, আমি রাত্রিতে ঘুমোতে পারি না কি না, দিনেই ঘুমোই। আমি বলিলাম, আচ্ছা তাহলে আমি নিচে যাই, তুমি একটু ঘুমো, কিন্তু আমাকে না বলে তুমি চলে যেও না যেন। তোমার সঙ্গে কত সুখ দুঃখের কথা বলতে বাকি আছে বলো তো। সতীশ মলিন মুখে বলিল, আর সুখ দুঃখ? এই বলিয়াই সে শয়ন করিল। আমি নিচে নামিয়া আসিলাম। নিচে নামিয়া আমি কোনো কাজেই মনোসংযোগ করিতে পারিলাম না। শুধু মনে হইতে লাগিল, এই সেই সতীশ, কি আশ্চর্য পরিবর্তন, কি অভাবনীয় ব্যাপার। সে কোনো কথাই বলিতে চাহে না, আমাকেও না। যে সতীশ আমার পরম বন্ধু ছিল, এখন আমি তাহার পর হইয়া গিয়াছি। তাহার ভাব দেখিয়া মনে হইল, সে যেন আমার সঙ্গ ত্যাগ করিতে পারিলেই বাঁচে। এতদিন পর দেখা হইল, এই হিমালয়ের মধ্যে দেখা হইল, অথচ আমি কেন এখানে আসিয়াছি, কি করিতেছি, আমার দেশের খবর, আমার নিজের কোনো কথা কিছুই শুনিবার জন্য, কিছুই জানিবার জন্য তাহার আগ্রহ নাই। নিজের কথাও সে নাকি বলিবে না। এ কি পরিবর্তন! 10 বৎসরে মানুষ কি এমন বদল হইয়া যায়? কই, আমার তো এমন কিছু হয় নাই। আমি কি কম কষ্ট, কম যন্ত্রণা পাইয়াছি, বা বলা ভালো পাইতেছি? কিন্তু তাতে তো আমার কোনো পরিবর্তন হয় নাই। আমি যেমন ছিলাম তেমনই আছি। সব ছাড়িয়া আসিয়াছি, অথচ কিছুই তো ছাড়িতে পারি নাই। এখনো তো সেই ছায়ায় ঢাকা পাখি ডাকা পল্লী ভবনের কথা মনে হইলে সেখানে ছুটিয়া যাইবার জন্য প্রাণ আকুল হইয়া পড়ে। এখনো শত দিক হইতে শত গ্রন্থি আমাকে আটক করিবার জন্য একেবারে প্রস্তুত হইয়া রহিয়াছে। সে সকলের মায়া তো এতটুকু কাটাইতে পারি নাই। আর সতীশ, বাড়িতে তাহার বাপ আছে, মা আছে, ভাই ও ভগিনী আছে, কত আত্মীয় স্বজন আছে,
তাহাদের কাহারও কথা কি তার একবারও মনে হয় না? এ কি মানুষ! বসিয়া বসিয়া এই সকল কথাই চিন্তা করিতে লাগিলাম। কিছুই ভালো লাগিল না। তখন একখানি বই লইয়া পড়িতে আরম্ভ করিলাম। অন্য সময় হইলে পথে বাহির হইয়া পড়িতাম, কিন্তু আজ তাহা পারিলাম না। কারণ আমার অনুপস্থিতির সময়ে সতীশ যদি চলিয়া যায়, আর যদি না আসে। কিছুক্ষণ পড়িবার পর শুনিতে পাইলাম দেবালয়ে গান হইতেছে, সতীশই গানটা করিতেছে। আমি তখন পা টিপিয়া টিপিয়া ত্রিতলে যাইবা সিঁড়ি দিয়া উঠিতে লাগিলাম এবং দ্বারের পার্শ্বে দাঁড়াইয়া শুনিতে লাগিলাম সতীশ কাহিতেছে। ভোলা মন কি করিতে কি করিলে, সুধা বলে করল খেলি, সংসারে সোনার খনি পরশমণি রতনমণি না চিনিলি, কি বলে অবহেলে সোনা ফেলে আঁচলে কাঁচ বেঁধে নিলি। গানের এই অন্তরায় সে বারবার কাহিতে লাগিল। আমি অতৃপ্ত হৃদয়ে গানটি শুনিতে লাগিলাম। সতীশ কাহিতে পারিত, তাহার গান 10 বৎসর পূর্বেই আমি শুনিয়াছি, কিন্তু এমন প্রাণ খুলিয়া, এমন সব ফুলিয়া তন্ময় হইয়া গান করিতে আমি আগে কোনোদিন শুনি নাই। একটু পরেই সতীশ চুপ করিল। আমি তখন ধীরে ধীরে দেবালয়ের মধ্যে প্রবেশ করিয়া বলিলাম, সতীশ, তুমি ঘুমাও নাই? সতীশ বলিল, না, ঘুমাইবার চেষ্টা করিলাম, কিন্তু ঘুম আসিল না। তুমি আমার সব ওলট পালট করিয়া দিয়াছ ভাই। তুমি এখানে আছো, আগে জানিলে তোমার এখানে আমি আসিতাম না। আমি বলিলাম, তুমি কি ইচ্ছে করে এসেছো নাকি? যার আনবার দরকার হয়েছিল তিনি তোমাকে আমার কাছে এনে দিয়েছেন। সতীশ বলিল, বসো ভাই, আমার আজ ভালো লাগছে না। তোমার সঙ্গে এতদিন পর দেখা হলো, তোমার সঙ্গে দুটো কথা বলতেও ইচ্ছে করছে না। আমি এখনই বেরিয়ে পড়ি। আমি বলিলাম, তুমি কোথায় যাবে? এই বন জঙ্গলের দিকে, লোকালয়ের বাহিরে মোদ্দা কথা। লোকালয়ে তোমার এত ভয় কেন? আমার এই প্রশ্ন শুনিয়া সতীশ শিহরিয়া উঠিল। তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। সে পাগলের মতো চারিদিকে চাহিতে লাগিল। পরক্ষণেই আবার আত্মসংবরণ করিয়া বলিল, আমি বড় কষ্ট পাইতেছি ভাই, বড় কষ্ট ও বড় যন্ত্রণা। এই নরক ভোগ যেন কখনো কারণ না হয়, বড় পাপের শাস্তি। আমি বলিলাম, সতীশ সতীশ, শান্ত হও। আমি তোমার ছেলেবেলার বন্ধু সতীশ। আমাকে তোমার কষ্টের কথা, তোমার যন্ত্রণার কথা, তোমার বেদনার কথা বলিবে না ভাই? দুঃখ কষ্টের কথা অন্যের কাছে বললে বেদনা অনেকটা কমে যায়, এটা কি তুমি জানো না? না না না, আমার কথা আমি তোমাকে বলতে পারবো না, কাউকেই না, কাউকেই না, কোনো দিনও না, কখনো না। এই বলিয়া সতীশ 2 হাতে মুখ ঢাকিয়া বসিল। আমি চুপ করিয়া রহিলাম। প্রায় 10 মিনিট পরে সতীশ মুখ তুলিয়া আমার দিকে চাহিয়া বলিল, তুমি কোনো কথা আমায় জিজ্ঞাসা করো না, বেলা গেল, আমি এখন উঠি। আমি বলিলাম, নিতান্তই তুমি যাবে? কাল সকালে আবার আসবে, প্রতিজ্ঞা করো। সতীশ একটা ভীষণ হাসির সহিত বলিল, প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা? এ কথা আবার তুমি কোথায় শিখলে? এ কথা তোমায় কে বলিল? প্রতিজ্ঞা? না 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 না, প্রতিজ্ঞা আমি আর করছি না। না, আমি যাই। তবে আমি বলে যাচ্ছি, কাল আমি আবার আসবো। সে কয়দিন ভালো লাগে তোমার কাছে থাকবো। ওগো, বলছি তো, আমি থাকবো। এই বলিয়া সতীশ উঠিয়া দাঁড়াইল। তাহার পর তাহার কম্বলখানি গায়ে চড়াইয়া সে সিঁড়ির নিকটে গেল। তাহার সঙ্গে আর কোনো দ্রব্য ছিল না। সিঁড়ির নিকট দাঁড়াইয়া সে বলিল, তুমি কিছু মনে করো না ভাই, তোমার সে সতীশ আর নাই। এ তার প্রেতাত্মা, বুঝেছ ভাই, প্রেতাত্মা। এই বলিয়া সে আগের মতো বিকট হাস্য করিয়া উঠিল। আগের বারের মতোই সে হাসি শুনিয়া আমার প্রাণ কাঁপিয়া উঠিল। সে তো হাসি নহে, আমার মনে হইল পিশাচের চিৎকার। তাহার পরেই সে দুমদুম করিয়া সিঁড়ি দিয়া নামিয়া চলিয়া গেল। আমি তাহাকে অনুসরণ করিতে পারিলাম না, তখন ইচ্ছাও হইল না। সতীশ যাহা বলিয়াছিল তাহাই করিল।
পরদিন বেলা ৮টার সময় সে ফিরিয়া আসিল এবং বরাবর দেবালয়ে যাইয়া তাহার সেই কম্বলখানি দিয়া আপাদমস্তক ঢাকিয়া শয়ন করিল। সে দেবালয়ে যাওয়ার একটু পরেই উপরে যাইয়া আমি তাহাকে তদাবস্থায় দেখিলাম। তখন তাহাকে বিরক্ত করা অকর্তব্য মনে করিয়া নিচে নামিয়া আসিলাম। আহারতি প্রস্তুত হইলে তাহাকে ডাকিয়া আনা হইল। সে নীরবে আহার করিতে লাগিল। আমি বলিলাম, সতীশ, আমি তো এখন স্কুলে চলিলাম, 4টার পরেই আসিব। আমি না এলে কিন্তু তুমি বাহির হইও না। আজ সে তোমার সঙ্গে মোটেই কথা হইল না। সতীশ আমার দিকে চাহিয়া বলিল, 4টা পর্যন্ত আমি শুয়েই থাকব, আর যদি চলেই যাই তাহলেও আজকার মতো ঠিক ফিরে আসব। তোমাকে না বলে আমি এখান থেকে চলে যাব না। উপর্যুপরি 3 দিন সতীশ সমস্ত দিন আমাদের দেবালয়ে ঘুমায় আর সন্ধ্যার পূর্বেই বাহির হইয়া যায়। কোথায় যায়, কি করে জিজ্ঞাসা করিলে এমন মলিন মুখে এমন কাতর নয়নে চায় যে দ্বিতীয়বার কথাটা জিজ্ঞাসা করিবার উপায় থাকে না। 4 দিনের দিন স্থির করিলাম যে সতীশ কি করে, কোথায় যায়, আমাকে দেখিতেই হইবে। রাত্রিতে বনে জঙ্গলে যাইতে আমারও তেমন ভয় ছিল না। তখন বৈশাখ মাস, রাত্রিতে শীতও প্রবল ছিল না। সেদিন আমি একটু সকাল সকালই স্কুল হইতে চলিয়া আসিলাম। বাসায় আসিয়া দেখি সতীশ দেবালয়ে নিদ্রা যাইতেছে। আমি নিচে বসিয়া তাহার অপেক্ষা করিতে লাগিলাম। সতীশ অন্যদিন অপেক্ষা সেদিন বেশি ঘুমাইল। সে যখন জাগিয়া উঠিল তখন প্রায় সন্ধ্যা। ইহাতে আমার একটু সুবিধাই হইল, কারণ সে যদি বেলা থাকিতে বাহির হইত তাহা হইলে তাহার অনুসরণ করা সুবিধাজনক হইত না। আমি প্রস্তুত হইয়াই বসিয়াছিলাম। সতীশ যখন সিঁড়ি দিয়া নামিয়া গেল আমি তখন তাহাকে অনুসরণ করিলাম। আমি মনে করিয়াছিলাম সে হয়তো শহরের পশ্চিম দিকে টপকেশ্বরের দিকে যাইবে, কিন্তু বাহির হইয়া দেখি সে আমাদের বাসার সম্মুখ দিয়া যে পথ পূর্বমুখে গিয়াছে সেই পথ ধরিয়া চলিতে লাগিল। আমিও একটু দূরে থাকিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। আমাদের বাসা হইতে পূর্ব দিকে কিছু দূর গেলেই রিচপানা নদী। এই নদীতে সকল সময় জল থাকে না। যখন পাহাড়ে খুব বৃষ্টি হয় তখন এই নদীতে ঢল নামে। তাহার পর আবার নদীগর্ভ শুকাইয়া যায়, তখন জুতা পায়ে দিয়া নদী পার হওয়া যায়। সতীশ ধীরে ধীরে সেই নদীর তীরে উপস্থিত হইল। আমি মনে করিলাম সে হয়তো নদীর তীরে বসিয়া রাত্রি কাটাইবে, কিন্তু নদীর তীরে সে বসিল না, নদী ধরিয়া নামিয়া গেল। তখন অন্ধকার হইয়াছে, কিন্তু সে অন্ধকার এত গভীর নহে যে নিকটের মানুষ দেখিতে পাওয়া যায় না। সতীশ নদীর মধ্যে নামিলে আমিও অগত্যা নদীর মধ্যে নামিলাম। নদীর মধ্যেই এক স্থানে কয়েকটা প্রকাণ্ড প্রস্তরখণ্ড পড়িয়াছিল। সতীশ তাহারই একখানিতে গিয়া বসিল। আমি আর কি করি, একটু দূরে বালুকা রাশির উপরই চাপিয়া বসিলাম। দাঁড়াইয়া থাকিলে পাছে আমায় সতীশ দেখিতে পায়, এই ভয়েই আমাকে বসিয়া পড়িতে হইল। এইভাবে প্রায় 8 ঘণ্টা কাটিয়া গেল। সতীশ সেই প্রস্তরখণ্ডের উপরই বসিয়া রহিল। সে জপ তপ করিতেছিল কিনা তাহা আমি অন্ধকারে দেখিতে পাইলাম না। 8 ঘণ্টা পরে হঠাৎ সে একটা বিকট চিৎকার করিয়া উঠিল। সেই চিৎকারের ধ্বনি শুনিয়া আমি ভয়ে শিহরিয়া উঠিলাম। এমন আর্তনাদ আমি কখনো শুনি নাই। আমার বুকের মধ্যে কাঁপিয়া উঠিল। আমি তখন কি করিব তাহা প্রথমে ভাবিয়াই পাইলাম না। আমি ভয়ে এত দূর অভিভূত হইয়া পড়িয়াছিলাম যে সে সময়ে সতীশের নিকট উপস্থিত হইবার শক্তিও আমার ছিল না। সতীশ সেই বিকট চিৎকার করিয়াই চুপ করিল, আবার চারিদিক নিস্তব্ধ হইল। আমি তখন একটু যেন সাহস পাইলাম। একবার মনে করিলাম সতীশের নিকটে উপস্থিত হই, কিন্তু পরক্ষণেই সে সংকল্প আমি ত্যাগ করিলাম। সতীশ কি করে দেখিবার জন্য আমি দূরেই অপেক্ষা করিয়া বসিয়া রহিলাম। প্রায় 8 ঘণ্টা চলিয়া গেল, সতীশের কোনো সাড়াই পাইলাম না।
তখন আমার মনে হইল হয়তো সতীশ ভয়ে চিৎকার করিয়াই অজ্ঞান হইয়া পড়িয়া থাকিবে। এই কথা মনে হইবা মাত্র আমি সতীশের দিকে অগ্রসর হইলাম, কিন্তু 2-3 পথ যাইতে না যাইতেই সতীশ পুনরায় চিৎকার করিয়া উঠিল। এবারে তাহার কথা বেশি শুনিতে এবং বুঝিতেও পারিলাম। সতীশ চিৎকার করিয়া বলিল, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তাহার পরেই আবার চুপ করিল। আমি আর অগ্রসর হইতে পারিলাম না। আমার পা দুইখানিতে কে যেন 10 মণি লোহা বাঁধিয়া দিল। বনে জঙ্গলে পাহাড় পর্বতে একাকী অনেক সময় আমি ভ্রমণ করিয়াছি, অনেক বিনিদ্র রজনী পর্বত গহ্বরে একাও কাটাইয়াছি, অনেক জনশূন্য স্থানে গভীর অন্ধকারে বৃক্ষমূলেও রাত্রি কাটাইয়াছি, কিন্তু তাহাতে তো কোনোদিন হৃদয়ে এত আতঙ্কের সঞ্চার হয় নাই। কিন্তু আজ সতীশের কার্য দেখিয়া, তাহার বিকট আর্তনাদ শুনিয়া সত্য সত্যই আমার বক্ষস্থল স্পন্দিত হইতে লাগিল। একবার মনে হইল আর এখানে থাকিয়া কাজ নাই, বাসায় ফিরিয়া যাই। আবার মনে হইল সতীশের নিকট উপস্থিত হই, কিন্তু এখন তাহার যা অবস্থা, তাহাতে তাহার নিকট উপস্থিত হইতে আমার ভয় লাগিল। সে তো এখন প্রকৃতিস্থ নাই, অথচ এমন অবস্থায় থাকা আমার পক্ষে অসম্ভব হইয়া পড়িল। সেই সময় সতীশ পুনরায় চিৎকার করিয়া উঠিল, রক্ষা করো আমায়, বাঁচাও, আমাকে ছেড়ে দাও। এবার আর আমি স্থির হইয়া থাকিতে পারিলাম না। আমার ভয়ডর তখন আর রহিল না। আমার মনে হইল বড়ই বিপন্ন হইয়া সতীশ কাহারো কাছে আশ্রয় প্রার্থনা করিতেছে। আমি তখন এক দৌড়ে সতীশের নিকট উপস্থিত হইয়া তাকে জড়াইয়া ধরিয়া বলিলাম, ভয় নাই ভাই, আমি এসেছি, শান্ত হও। আমি দেখিলাম সতীশ থরথর করিয়া কাঁপিতেছে। আমার মনে হইল তাহার সংজ্ঞা লোপের মতো হইয়াছে। আমি সতীশকে একেবারে আমার বুকের মধ্যে জড়াইয়া ধরিলাম। সতীশ কিন্তু তখনও কাঁপিতেছিল, তাহার কথা বলিবার শক্তি অপহৃত হইয়াছিল। আমি যে তাহাকে কোলের মধ্যে জড়াইয়া ধরিয়াছি, তাহাও বোধহয় সে বুঝিতে পারে নাই। আমি আর কথা বলিতে পারিলাম না। একটু পরেই সতীশ হঠাৎ বলিয়া উঠিল, কে 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 তুমি? তুমি তুমি কে? ছাড়ো 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 আমাকে, কে কে তুমি? আমি বলিলাম, ভয় নাই সতীশ, আমি 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 এসেছি। সতীশ বলিল, তুমি তুমি কে? তুমি তো সে নও, তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, কে তুমি? আমি বলিলাম, সতীশ, তোমার কি হইয়াছে? তুমি অমন করিতেছ কেন? তুমি আমাকে চিনিতে পারিতেছ না? আমার এই কথা শুনিয়া সতীশের জ্ঞান সঞ্চার হইল। সে বলিল, হ্যাঁ, ও তুমি তুমি এসেছ? কেন ভাই, তুমি আমার এই নরক যন্ত্রণা দেখতে কেন এলে? কেন এলে ভাই তুমি? বড়ই কাতর ভাবে, বড়ই মর্মভেদী করুণ স্বরে সতীশ এই কয়েকটি কথা বলিল। আমি বলিলাম, সতীশ, তোমার কি হইয়াছে? তুমি অমন করিতেছ কেন? তুমি ভয় পাচ্ছ? আমি তো তোমার কাছে রহিয়াছি। সতীশ তখন আরো কাতর বচনে বলিল, ভাই, আজ 8 বৎসর আমি ভয়ানক নরক যন্ত্রণা ভোগ করিতেছি। 8 বৎসর, 1 দিন 2 দিন নয়, 8 বৎসর। এই 8 বৎসর রাত্রিতে আমার নিদ্রা নাই, রাত্রিতে আমি ঘুমাইতে পারি না। সারা রাত্রি এমনই করিয়া বনে জঙ্গলে চিৎকার করিয়া ফিরি। সে যে আমাকে কিছুতেই ছাড়ে না ভাই, কিছুতেই না। রাত্রি হইলে সে আমাকে পাইয়া বসে, সারা রাত কতবার কত রকমে আমাকে কষ্ট দেয়, বড়ই যন্ত্রণা দেয় ভাই, বড়ই কষ্ট দেয়। এই বলিয়া সতীশ পার্শ্বের অন্ধকারের মধ্যে উঠিয়া যাইতে চাহিল। আমি তাহাকে জোর করিয়া বসাইলাম। বলিলাম, কে কষ্ট দেয় তোমাকে? কে সে? কে তোমার উপর এমন অত্যাচার করে? আমাকে বলো। সতীশ পাগলের মতো চিৎকার করিয়া বলিল, কে কে? ওই দেখো না, দেখো, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। এই বলিয়া সতীশ মাটির উপর শুইয়া পড়িল। আমি তাড়াতাড়ি তাহাকে তুলিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরিলাম। বলিলাম, কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, এখানে তো কেউ নেই ভাই। সতীশ আমার কথার কোনো উত্তর দিল না। সে কি যেন ভাবিতে লাগিল। তারপর একটু প্রকৃতিস্থ হইয়া বলিল, ভাই, তুমি এখানে কেন এলে?
তুমি আমার কিছুই করতে পারো না, কারো সাধ্য নাই আমাকে উদ্ধার করে। আমি যে পাপ করিয়াছি তাহার শাস্তি আমাকে ভোগ করিতেই হইবে। কি ভীষণ শাস্তি! উফ, কি ভয়ানক! আমি বলিলাম, সতীশ, আর এখানে নয়, তুমি বাসায় চলো। সেখানে গিয়ে স্থির হয়ে বসে সব কথা আমাকে খুলে বলবে। আমি দেখি না তোমার যন্ত্রণার কোনো অবসান ঘটাতে পারি কিনা। সতীশ নিরাশভাবে বলিল, তুমি পাগল! আমার এই যন্ত্রণা আমার আজীবনের সঙ্গী। এ পাপের প্রায়শ্চিত্ত এমন করিয়া যে করিতে হইবে তাহা আমি জানিতাম না। এই রোগের ঔষধ নাই ভাই। যেদিন প্রাণ বাহির হইবে সেই দিন আমি শান্তি পাই। তা তো হবে না, আমার তো মরণও নাই। আমি মরলে প্রায়শ্চিত্ত করবে কে? না 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 না, তুমি ফিরে যাও ভাই। আমি রোজ রাত্রে এই কষ্ট পেয়ে থাকি, তাই আমি রাত্রিতে লোকালয়ে থাকি না। তুমি বাসায় যাও, প্রাতঃকালে আমি তোমার বাসায় পৌঁছে যাব। যাও 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 যাও, এখানে দাঁড়িও না। আমি বলিলাম, না না, তোমাকে এই অবস্থায় রেখে আমি কোনোভাবেই যাব না। আমার কথায় বাধা দিয়া সতীশ বলিল, থেকে কি করবে? তাকে কেউ তাড়াতে পারবে না, সে আমাকে ছাড়বে না। তুমি যাও ভাই, তোমার পায়ে পড়ি আমি, তুমি যাও। আমি বলিলাম, সতীশ, তোমার যন্ত্রণার কথা না শুনে আমি এখান থেকে এক পাও নড়ব না। সতীশ একটু চিন্তা করিয়া বলিল, তুমি বাসায় যাও, আমি বলছি, কাল তোমাকে সব কথা বলবো। তুমি যদি থাকো তাহা হইলে আর আমার সঙ্গে দেখা হবে না। তুমি আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমি ঠিক কথাই বলছি। যদি আমার পাপের কাহিনী শুনতে চাও তবে তুমি আজ ফিরে যাও, কাল তোমাকে সব বলবো। যে কথা কোনোদিন কাউকে বলিনি সে কথা আমি তোমাকে বলবো। স্বীকার করছি, আমি তোমাকে বলবোই। দেরি করো না ভাই, ওই যে সে আসছে। এই বলিয়াই সতীশ বাবাকে বলিয়া চিৎকার করিয়া উঠিল। আমি তাহাকে পুনরায় বুকের মধ্যে চাপিয়া ধরিলাম। একটু পরেই আবার প্রকৃতিস্থ হইয়া সতীশ বলিল, যাও ভাই যাও, তুমি বাসায় যাও, আর দেরি করো না। আমি কি করিব? সতীশকে সেই অবস্থায় সেই নদীর মধ্যে একাকী অন্ধকারে ফেলিয়া আমাকে চলিয়া আসিতে হইল। পাগলের সঙ্গে সারা রাত্রি সেই স্থানে অতিবাহিত করিতে আমি পারিলাম না। আমি তাহার এই শোচনীয় অবস্থার কথা ভাবিতে ভাবিতে বাসায় ফিরিয়া আসিলাম। সে রাত্রিতে আমার নিদ্রা আসিল না। সমস্ত রাত্রি সতীশের ভীষণ যন্ত্রণার কথাই ভাবিতে লাগিলাম। তাহার সেই বিকট আর্তনাদ আমার কর্ণে বারংবার ধ্বনিত হইতে লাগিল। হায় হতভাগ্য সতীশ, হায়! পরদিন যথাসময়ে সতীশ ফিরিয়া আসিল। আমি সেদিন আর স্কুলে গেলাম না। সতীশের কথা শুনিবার জন্যই বাসায় থাকিলাম। আহারান্তে সতীশ আমাকে দেবালয়ে যাইবার জন্য আহ্বান করিল। আমি বলিলাম, আগে একটু বিশ্রাম করিয়া লও, তাহার পর আমি যাইব। সতীশ বলিল, না, আমি আজ আর ঘুমাইব না, তুমি আমার সঙ্গে এসো। আমি তখন তাহার সঙ্গে দেবালয়ে গেলাম এবং তাহার সম্মুখেই একখানি মৃগচর্মে উপবিষ্ট হইলাম। সতীশ প্রথমে খানিক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পর তাহার জীবনের কথা যাহা বলিল তাহা ঠিক তাহার ভাষায় এতদিন পরে আমি বলিতে পারিব না। যতদূর মনে আছে চেষ্টা করিয়া বলিতেছি। সতীশ ধীরে ধীরে বলিল, আমার কথা বড় বেশি নহে, অল্প কয়েকটা কথা শুনিলেই তুমি বুঝিতে পারিবে। আমি শ্যামবাজারে যে বাসায় ছিলাম তাহা তো তোমার মনে থাকার কথা। ভট্টাচার্যের একটা বিধবা যুবতী কন্যা ছিল, জানো তো? সেই সৌন্দর্যই আমার কাল হইল। না, সে সকল কথা বর্ণনা করিয়া আমার আর কাজ নাই। আমি তাহাকে ক্রমাগত প্রলোভন দেখাইয়া পাপের পথে লইয়া আসিলাম। তখন আমি এমন দিশেহারা হইয়া পড়িয়াছিলাম যে অনেকদিন কলেজে পর্যন্ত যাইতাম না। তোমার মনে পড়ে ভাই, তুমি তার জন্য আমাকে কত বকিতে, কত উপদেশ দিতে। ইস, তখনও যদি আমি তোমার কথা শুনিয়া সাবধান হইতাম! কিন্তু তা তো আর হলো না। তারপর একদিন তাহাকে লইয়া পলায়ন করিলাম। একেবারে কাশিতে আসিলাম, জানো, আমাকে তোমরা খুঁজিয়া পাইলে না, বুঝেছ?
এই বলিয়া সতীশ নীরব হইল। আমি চুপ করিয়া বসিয়া থাকিলাম। একটু পরেই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া সতীশ বলিল, তারপর আর কি, কাশীতে আমরা প্রায় 1 বৎসর কাল কাটাইলাম। তখন আমাদের সম্বল ফুরাইয়া গেল, 3 চলা ভার হইল। আমারও হৃদয়ে কেমন একটা অবসাদ আসিয়া উপস্থিত হইল। একদিন মনে করিতাম রজনীকে ফেলিয়া পলায়ন করি, আর ভালো লাগে না, কিন্তু তাহা পারিলাম না। শেষে কি হইল জানো? রজনীর সন্তান সম্ভাবনা হইল। তখন আমার মাথায় একেবারে আকাশ ভাঙিয়া পড়িল। 2 জনেরই চলে না, আবার আর একটি। আমি তখন কি করিব ভাবিয়া পাইলাম না, হিতাহিত জ্ঞান শূন্য হইলাম। শেষে কি করিলাম জানো? একদিন বাজার হইতে বিষ কিনিয়া আনিলাম। রজনীকে আগে বিষ খাওয়াইয়া মারিব, তাহার পর আমিও সেই বিষ খাইয়া মরিব। তার ভাতের সঙ্গে বিষ মিশাইয়া দিলাম। বিষের কার্য আরম্ভ হইল। সে ছটফট করিতে লাগিল। সে কি যন্ত্রণা ভাই! আমার ভয় হইল, আমি মরিতে পারিলাম না। তাহাকে সেই অবস্থায় ফেলিয়া আমি পলায়ন করিলাম। সতীশ আবার চুপ করিল। আমারও আর কোনো কথা জিজ্ঞাসা করিবার ইচ্ছা হইল না। একটু পরে সতীশ বলিল, তুমি একটু বসো ভাই, আমি আসছি নিচে থেকে। এই বলিয়া সতীশ নিচে চলিয়া গেল। আমি তাহার অপেক্ষায় বসিয়া রহিলাম। কিন্তু কই, সতীশ তো আর আসে না। আমি মনে করিয়াছিলাম সে তখনই ফিরিয়া আসিবে। 10 মিনিট অপেক্ষা করিয়াও যখন তাহাকে দেখিলাম না, তখন আমার মনে হইল সতীশ হয়তো কোথাও চলিয়া গেল। আমার কথাই ঠিক হইল। আমি নিচে আসিয়া অনুসন্ধান করিলাম, সতীশকে দেখিলাম না। রাস্তায় গেলাম, সেখানেও সতীশ নাই। তারপর তাহার কত অনুসন্ধান করিয়াছি, কত স্থানে ঘুরিয়াছি, কিন্তু সতীশকে আর খুঁজিয়া পাইলাম না। এখনো সে বাঁচিয়া আছে কিনা কেমন করিয়া বলিব? অবশ্য সে যদি মরিয়া থাকে, তবে সে বাঁচিয়াই গিয়াছে। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। জানেন, ভূতের গল্পের শেষে না পাঠকের জন্য একটু প্রশ্ন ছাড়া থাকলে আমার বড় ভালো লাগে। সত্যি কি ভূত, নাকি মনের অন্ধকারে পুষে রাখা ভূত, অর্থাৎ অতীতের ভয়াবহতা, অভিশাপের যন্ত্রণা, নাকি বিবেকবোধের দংশন? ভূত, যার অস্তিত্ব এখনো প্রশ্নের মুখে, তা যেমন রহস্যময়, ঠিক তেমনই রহস্যময় মানব মন। তাই দুজনেরই আক্রমণের উপসর্গ খানিকটা এক, রোগ ধরা পড়ে না সহজে। ঠিক যেমন আমরা ধরতে পারবো না সতীশ অমন অদ্ভুত ব্যবহার কেন করত, কেন সে পালিয়ে পালিয়ে বেড়াতো। আচ্ছা, সতীশ তো পালালো, এবার আমাকেও বিদায় দিন। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। শুভরাত্রি।